দেখো তো আমরা অ্যাকাউন্টিং থিওরির কত নম্বর অঙ্কটা করেছিলাম কতদিন কোন পর্যন্ত? 16। কেন 17 করা হয়ে গেছে না? সরি স্যার, 19। আচ্ছা, তাহলে 18 করা হয়ে গেছে, 19ও করা হয়ে গেছে। আমরা 20 নম্বর অঙ্কটা করব। এটা আমাদের ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ারের অঙ্ক। আমরা প্রশ্নটা একটু পড়ি। At January 1, 2012, Lima Company's outstanding share include the following. কি কি শেয়ার ছিল? 2,80,000 শেয়ার ছিল, যার এক একটা শেয়ারের দাম 50 টাকা করে। 7% কিউমুলেটিভ প্রিফার্ড স্টক। আমরা জানি কিউমুলেটিভ প্রিফার্ড স্টক হলে এটা ডিভিডেন্ড আমাদেরকে ধরতে হয়। আর এটা আমরা কখন ধরবো? এটা আমরা যখন আমরা নেট ইনকাম বের করব, তখন আমরা এই প্রিফারেন্স ডিভিডেন্ডটা ধরবো। আর এছাড়া আমাদের 9 লক্ষ শেয়ারস আছে 1 টাকা করে পার ভ্যালু কমন স্টক। তাহলে আমাদের অলরেডি আউটস্ট্যান্ডিং সাধারণ শেয়ারের পরিমাণ হচ্ছে 9 লাখ। আর আমাদের নেট ইনকাম দেওয়া ছিল 25,30,000। এই নেট ইনকামটা আমরা আর্নিং পার শেয়ার বের করতে গিয়ে ব্যবহার করব। আমাদেরকে বলছে নো ক্যাশ ডিভিডেন্ড ওয়্যার ডিক্লেয়ার্ড এন্ড পেইড ডিউরিং 2012। ভারতে আমরা কোনো ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছি না। এবার যে কথাটা বলছে, ফেব্রুয়ারির 15 তারিখ all prefers dividend in area were paid together with 5% stock dividend on common shares। তার মানে আমরা সাধারণ শেয়ার হোল্ডারদের 5% একটা স্টক ডিভিডেন্ড প্রদান করছি। আমরা অবশ্যই স্টক ডিভিডেন্ড প্রদানের ব্যাপারটা জানি। যদি কখনো স্টক ডিভিডেন্ড প্রদান করা হয়, আমরা হিসাবকালের শেষ তারিখে সেটা যোগ করে দেই। আর এবার বলছে দেয়ার ওয়ার নো ডিভিডেন্ডস ইন এরিয়া পিরিয়ড 2012। আর 2012-তে এছাড়া আর কোনো ডিভিডেন্ড বকেয়া ছিল না। এরপরে বলছে এপ্রিলের 1 তারিখ 2012-তে 4,50,000 শেয়ার আমরা ইস্যু করছি 10 টাকা করে। তোমরা এই শেয়ার ইস্যুর ব্যাপারগুলো যে ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ার বের করতে গিয়ে কিভাবে ক্যালকুলেশন করতে হয়, সেটা কিন্তু অলরেডি এই চ্যাপ্টার থেকে তোমরা বেশ ভালোভাবেই শিখে গেছো। আর অক্টোবরের 1 তারিখ আমরা আরো 1,10,000 শেয়ার ইস্যু করছি, পারচেস করছি 20 টাকা করে, অ্যান্ড হেল অন ট্রেজারি শেয়ার। তোমরা জানো ট্রেজারি শেয়ার যখন পারচেস করা হয়, তখন আমাদের ইস্যুকৃত শেয়ারের পরিমাণটা কমে যায়। ট্রেজারি শেয়ার পারচেস করা মানে বাজারে ইস্যু করা আমাদের শেয়ার আমরা নিজেরাই ক্রয় করে ফেলছি। তো এই ট্রেজারি শেয়ার পারচেস করেছে অক্টোবর, যেটা আমাদের টোটাল নাম্বার অফ শেয়ারটাকে কমাবে। এই ইনফরমেশন গুলোকে ব্যবহার করে ওনারা আমাদেরকে বলছে কম্পিউট আর্নিং পার শেয়ার ফর 2012। এই নেট ইনকামকে ব্যবহার করে, এই প্রিফারেন্স ডিভিডেন্ডটাকে ব্যবহার করে আমাদেরকে আর্নিং পার শেয়ার বের করতে হবে। তবে সেটা করার জন্য আমাদের ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ারটা লাগবে। অ্যাজিউম দ্যাট ফিনান্সিয়াল স্টেটমেন্ট ফর 2012 ওয়ার ইস্যুড ইন মার্চ। তো এই হচ্ছে আমাদের কথা। আমরা মার্চ মাসেই 2022 সালে আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্টটা তৈরি করব। তো এখন আমার প্রশ্ন হলো, আমরা সর্বপ্রথম এই অঙ্কটা করতে গিয়ে ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ারটা আগে আমরা রেডি করব। তো সবাই রেডি হও, খাতা কলম নাও। চলো আমরা ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ারটা বের করি। তোমরা ভালো করে জানো, ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ার বের করতে গিয়ে যদি স্টক ডিভিডেন্ড থাকে, আমরা হিসাবকালের শেষে এই স্টক ডিভিডেন্ডটাকে আমরা আলাদাভাবে যোগ করে দেই। এটা আমরা আগেও যতগুলো অঙ্ক করেছি সবগুলোর মধ্যে কিন্তু আমি করছি। তো আজকে আমি আবারও একবার তোমাদেরকে এটাও করাবো, যাতে প্রশ্নটার সঙ্গে পড়ে পড়ে আমরা ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ারটার ক্যালকুলেশনটা আরো একবার বুঝে যাই। চলো আমরা সবাই ঘর টেনে ফেলি। আমাদের 9 লক্ষ শেয়ার ছিল ওপেনিং, এবং এটা ছিল হচ্ছে আমাদের জানুয়ারির 1 তারিখ। আর এর পরবর্তীতে আমরা আহ যে স্টক ডিভিডেন্ডটা ঘোষণা করেছি ফেব্রুয়ারিতে, এই স্টক ডিভিডেন্ডের তারিখটাকে আমরা কাউন্টে আনবো না, কারণ স্টক ডিভিডেন্ড আমরা সবার লাস্টে গিয়ে অ্যাড করব। তাহলে এর পরবর্তী ঘটনা ঘটেছে এপ্রিলে। তাহলে আমাদের ওপেনিং ব্যালেন্সের ইয়েটা মেয়াদকালটা জানুয়ারির 1 থেকে এপ্রিলের 1 তারিখ পর্যন্ত হবে, তাই না?
আমরা কি এগুলো ক্যালকুলেশন করা শিখেছি না বলো তো? ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ার বের করতে গিয়ে এই কথাগুলো আমরা শিখছি কিনা বলো? শিখেছি। জি স্যার। তাহলে আমাদের ডেটটা হবে কখন? জানুয়ারি 1 থেকে এপ্রিলের 1। এটার জন্য হবে কোন শেয়ার? 9 লক্ষ শেয়ার হবে আউটস্ট্যান্ডিং, কি তাই না? তাহলে ছক টেনে ফেলো, ছক টেনে ফেলো। আমরা শুরু করলাম প্রথমটাই। দেখো বিগিনিং ব্যালেন্স, আমাদের ডেট আউটস্ট্যান্ডিংটা জানুয়ারির 1 থেকে এপ্রিলের 1। আমরা জানতাম এটা হবে। আমাদের শেয়ার আউটস্ট্যান্ডিং এর পরিমাণ 9 লাখ। এবার জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত টাইমটা হিসাব করো, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, 3 মাস। তাই 12 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ। আর এই 9 লক্ষকে 12 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ করলে 2,25,000 আসে। এই লাইনের ক্যালকুলেশনটা আমরা সবাই বুঝছি কিনা, আগে যেভাবে করেছি সেভাবেই করেছি কিনা বলো তো? জি স্যার। এবার আমাদের দ্বিতীয় ওয়ার্কিংটা কি হবে? ওই যে আমি ডেটটা বললাম, এপ্রিলের 1 তারিখে আমরা আবার 4,50,000 ইস্যু করেছি। তাহলে 9 লাখের সঙ্গে 4,50,000 যোগ করলে 13,50,000 হবে আমাদের এপ্রিলে। তবে এটার মেয়াদকালটা থাকবে অক্টোবরের 1 তারিখ পর্যন্ত, কারণ অক্টোবরের 1 তারিখে আমরা আবার ট্রেজারি শেয়ার পারচেস করেছি। তাহলে এবার আমি যে শেয়ার ইস্যুটা করব, এটার ডেট হবে এপ্রিলের 1 থেকে অক্টোবরের 1 পর্যন্ত। তাহলে চলো আমরা পরের লাইনটা করি। দেখো ওই যে আমরা লিখে দিয়েছি ইস্যুড শেয়ার, এপ্রিলের 1 থেকে অক্টোবর 1 হচ্ছে আমাদের মেয়াদকাল। আর ওই 4,50,000 যদি যোগ করে দেই 9 লাখের সাথে, তাহলে আমাদের সংখ্যাটা হয়ে যাবে 13,50,000। আর এটার মেয়াদকালটা হিসাব করো, এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, 6 মাস। এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, অক্টোবরের 1 তারিখ যেহেতু, সেপ্টেম্বর পর্যন্ত ধরতে হবে। তাহলে 6 মাস। সেই জন্য আমরা 12 দিয়ে ভাগ আর 6 দিয়ে গুণ করছি। 13,50,000কে 12 দিয়ে ভাগ আর 6 দিয়ে গুণ করলে দেখো ওই 6,75,000ই হবে, তাই না? জি স্যার। এবার আমাদের অক্টোবরের 1 তারিখে আমরা যে কাজটা করেছিলাম, অক্টোবরের 1 তারিখে আমরা ট্রেজারি শেয়ার পারচেস করেছিলাম। আর ট্রেজারি শেয়ার পারচেস করলে 1,10,000 শেয়ার কিন্তু আমাদের কমে যাবে। 13,50,000 থেকে 1,10,000 শেয়ার আমাদের এখন কমে যাবে, এখন এটা হয়ে যাবে 12,40,000। কারণ ট্রেজারি শেয়ার পারচেস করলে নাম্বার অফ শেয়ার কমে যায়। আর এটার মেয়াদকাল হবে অক্টোবর থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত, কারণ এরপরে আর কোনো ঘটনা নেই স্টক ডিভিডেন্ডের ঘোষণাটা ছাড়া। তাহলে চলো আমরা ট্রেজারি শেয়ার পারচেজের ব্যাপারটা এবার আমরা খাতায় ইনক্লুড করি। দেখো এখানে রি অ্যাকোয়ার শেয়ার লিখেছি। ট্রেজারি শেয়ার পারচেজটাকে আমরা রি অ্যাকোয়ার শেয়ার বলি, তার মানে আমাদেরই ইস্যু করা শেয়ার আমরা আবার অ্যাকোয়ার করছি। এই জন্য এখানে রি অ্যাকোয়ার শেয়ার রয়েছে। তোমরা ট্রেজারি শেয়ার পারচেজ নামেও লিখতে পারো, এটাকে ট্রেজারি শেয়ার পারচেজ নামেও লিখতে পারো, বা ট্রেজারি স্টক পারচেজ নামেও লিখতে পারো। আর এটার মেয়াদকালটা হবে অক্টোবরের 1 থেকে ডিসেম্বরের 31। আর এখানে শেয়ারের সংখ্যা দেখো 1,10,000 কমে ওটা 12,40,000 হয়ে যাবে। আর মেয়াদকাল হিসাব করো অক্টোবর নভেম্বর ডিসেম্বর, 3 মাস। তাই 12 দিয়ে ভাগ আর 3 দিয়ে গুণ, তাহলে আমাদের অ্যামাউন্টটা ওই যে 3,10,000 চলে আসবে, তাই তো? জি স্যার। আমাদের আর কোনো ঘটনা নেই। এবার আমরা কি করব আমরা জানি, এই সবগুলা যোগ করব। আর ওই যে 5% স্টক ডিভিডেন্ড যে বলেছিল সেটা আমরা অ্যাড করব। এই যে 5% স্টক ডিভিডেন্ড যেটা বলেছিল, তাহলে চলো সে কাজটা করি। আমরা এখন টোটাল যদি যোগ করি, এই সবগুলার যোগফলটা হবে 12,10,000। এই 12,10,000 শেয়ারের সাথে আমরা স্টক ডিভিডেন্ড 5% অ্যাড করে দিব। ওই দেখো স্টক ডিভিডেন্ড 5%, আমরা এই 12,10,000 উপর 5% আমরা ধরে দিলাম। তাহলে আমাদের টোটাল ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ারের পরিমাণ চলে আসলো 12,70,500। বলো এই ওয়ার্কিংটা আমরা বুঝছি কিনা সবাই? এর আগের অঙ্কগুলোও কি আমরা এভাবেই করেছি না? জি স্যার। তো ক্যালকুলেশন করে খাতায় কি তোমার 12,70,500 পর্যন্ত বের করতে পেরেছো? জি স্যার, হয়ে গেছে। এবার আমাকে বলো, আর্নিং পার শেয়ার যদি বের করতেই হয়, তাহলে আমাদের নেট প্রফিট যে 25,30,000 আছে, তার সঙ্গে এই প্রিফারেন্স ডিভিডেন্ডটা তো কিউমুলেটিভ, এটা মাইনাস করতে হবে। ট্যাক্স রেটের কথা কি কোথাও বলেছে দেখো তো? কোথাও কি ট্যাক্স রেটের কথা বলেছে? কোথাও ট্যাক্স না রেটের কথা স্যার।
তাহলে প্রিফারেন্স ডিভিডেন্ডটা বাদ দিলে আমরা আর্নিং অ্যাভেলেবেল ফর কমন স্টকটা পেয়ে যাব, ওটাকেই নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করলে আমরা আর্নিং পার শেয়ারটা পেয়ে যাব। তাহলে চলো এই কাজটা এখন আমরা করব নিচের এই ছোট্ট টেবিলে। আমরা খাতা নিয়ে নেই, আমরা এই টেবিলেই এখন ওয়েটেড এভারেজ নাম্বার আর্নিং পার শেয়ারটা আমরা বের করব। একটা টাকার ঘর টেনে তোমরা এই কাজটা করো। আমরা লিখে ফেলাম ক্যালকুলেশন অফ আর্নিং টু কমন স্টক হোল্ডার্স, অথবা এটাকে লিখতে পারো ক্যালকুলেশন অফ আর্নিং অ্যাভেলেবল ফর কমন স্টক হোল্ডার্স। আর্নিং অ্যাভেলেবল ফর কমন স্টক হোল্ডার্সও লেখা যায়। এটা বের করে এটাকে আমরা এই ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করলেই আমরা আর্নিং পার শেয়ারটা পেয়ে যাব। আমরা এই ছকটা এখন টেনে নিই, ক্যালকুলেশন অফ আর্নিং অ্যাভেলেবল ফর কমন স্টক হোল্ডার্স। আর এটা ক্যালকুলেশন করার জন্য আমরা সবার আগে উপরে যে নেট ইনকামটা আছে দেওয়া আমাদের, এই যে 25,30,000 নেট ইনকাম ফর 2012, এই নেট ইনকামটা আমরা আগে বসাবো। আর এটার সাথে আমরা সমন্বয় করবো প্রিফারেন্স ডিভিডেন্ড। আমরা একটু হিসাব করে নিই প্রিফারেন্স ডিভিডেন্ড আসলে কত টাকা হবে। দেখো আমাদের শেয়ারের সংখ্যা ছিল 2,80,000 প্রিফারেন্স শেয়ার, এক একটার দাম ছিল 50 টাকা। 2,80,000-এর সাথে 50 টাকা গুণ করো, 2,80,000-এর সঙ্গে 50 গুণ করলে বোধহয় 14 লাখ হয় নাকি, দেখো তো। 2,80,000-এর সঙ্গে 50 গুণ করলে কি 14 লাখ টাকা হয় নাকি আরো বেশি হয়? কারণ আরো বেশি হয়, 1,40,00,000 হয়। হ্যাঁ, 1,40,40,00,000, সেটার উপর 7% ধরো। স্যার এটার উপরে 7% দিলে হয় 9,80,000। এই 9,80,000 হচ্ছে আমাদের প্রিফারেন্স ডিভিডেন্ড। এটা আমাদেরকে এই 25,30,000-এর সাথে সমন্বয় করতে হবে, তাই না? মানে মাইনাস করতে হবে, কি বলো? তাহলে চলো আমরা জি নেট স্যার। প্রফিট আর্নিং ফর অ্যাভেলেবেলটা বের করি। দেখো আমরা প্রথমে নেট ইনকামটা লিখে দিলাম। নেট ইনকাম, ইনকাম বিফোর ইনকাম ট্যাক্স, কিন্তু ট্যাক্সের রেট তো আমাদের দেওয়া ছিল না, 25,30,000। এখান থেকে আমরা লেস করব প্রিফারেন্স ডিভিডেন্ড। ওই যে 2,80,000 গুণ 50-এ যত টাকা হয়, 1,40,00,000, তার উপর 7%। তাহলে আমাদের প্রিফারেন্স ডিভিডেন্ড আসে 9,80,000, যেটা তুমি কিছুক্ষণ আগে বের করলে। যেহেতু ট্যাক্স নেই, তাহলে এই 9,80,000 এখান থেকে বাদ দিয়ে দিলেই আমরা আর্নিং টু কমন স্টক হোল্ডার্স পেয়ে যাব 15,50,000, তাই না? জি স্যার। এই যে দেখো আমরা আর্নিং পার শেয়ারটা এখন বের করে ফেললাম। আর্নিং অ্যাভেলেবল ফর ইকুইটি শেয়ার হোল্ডার ডিভাইডেড বাই ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং। আমাদের ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ার 12,70,500 ছিল। তাহলে 15,50,000 ডিভাইডেড বাই 12,70,500, তাহলে আমাদের আর্নিং পার শেয়ার চলে আসে 1.22। 24 পর্যন্ত অঙ্ক হলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ। এবং এই চ্যাপ্টারে এই অঙ্কগুলোর আগে কখনো তোমরা করোনি, তাই এগুলো একটু ভালো করে মাথার মধ্যে ঢুকায় রাখা দরকার। আর এই প্রশ্নগুলো আসলেই অ্যান্সার করাটা একটু জটিল হয়, এছাড়া বাকি অঙ্কগুলো যদি দেয় ওগুলো ইজি, কিন্তু সমস্যা হবে এই অঙ্কগুলো আসলে। তো আমরা কি এই এই 20 নাম্বারটা কমপ্লিট করতে পারলাম? তাহলে জি আর্নিং স্যার পার হয়ে শেয়ার গেছে। 1.22 আমরা এটা করে ফেললাম। এবার আমি 21 নম্বর যে অঙ্কটা করবো, এটার মধ্যে যে নতুন জিনিস আছে সেটা হচ্ছে ডিরাটেড আর্নিং পার শেয়ার। আমি তোমাদেরকে আজকে বুঝাবো যে এই ডিরাটেড আর্নিং পার শেয়ার বলতে আসলে আমরা কি বুঝি। তো এটা বোঝার জন্য আগে আমি প্রশ্নটা একটু ভালো করে পড়ি। তোমাদেরকে একটা কথা আমি বলে রাখি, আমরা সাধারণত যে সমস্ত প্রিফারেন্স শেয়ার গুলো ইস্যু করি, এদের মধ্যে এক ধরনের প্রিফারেন্স শেয়ার আছে যারা কনভার্টেবল। কনভার্টেবল মানে এটা চুক্তিতে উল্লেখ থাকে পরবর্তীতে এই প্রিফারেন্স শেয়ার গুলোকে আমরা চাইলে সাধারণ শেয়ারে রূপান্তর করতে পারি। একই রকম ভাবে এমন কিছু কিছু বন্ড বা ডিবেঞ্চার আছে যাদেরকে আমরা বলি কনভার্টেবল।
অর্থাৎ পরবর্তীতে এই সমস্ত বন্ড বা ডিবেঞ্চারকে আমরা চাইলে সাধারণ শেয়ারে রূপান্তর করতে পারি। সাধারণত যখন কোনো অঙ্কের মধ্যে তোমাদেরকে কনভার্টেবল প্রিফারেন্স শেয়ার এবং কনভার্টেবল বন্ডের ইনফরমেশন দিবে, ওই অঙ্কে ওনারা একমাত্র এই ডিরাটেড আর্নিং পার শেয়ার বের করার কথা তোমাদেরকে বলবে। এটা আসলে একটা অনুমান, এটা আসলে একটা ক্যালকুলেশনের জন্য একটা বলতে পারো যে অ্যাকাউন্টেন্ট যারা আছে প্রতিষ্ঠানের বিজ্ঞ অ্যাকাউন্টেন্ট, তাদের জন্য একটা সুবিধাজনক একটা ক্যালকুলেশন, যেটা দিয়ে তারা অনুমান করতে পারে যে আমরা ইচ্ছা করলে বন্ডকে বা প্রেফারেন্স শেয়ারকে যদি কনভার্ট করে ফেলি তাহলে সেটা আমাদের জন্য কেমন হয়। এটা যাচাই করার জন্য কখনো কখনো অ্যাকাউন্টেন্টরা এই ডিলাটেড আর্নিং পার শেয়ারটা বের করে তারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিতে পারে। তাই ডিলাটেড আর্নিং পার শেয়ারটা হচ্ছে আর্নিং পার শেয়ার, কিন্তু এই আর্নিং পার শেয়ারটা একমাত্র তখনই ক্যালকুলেশন করা হয় যখন আমাদের প্রশ্নের মধ্যে কনভার্টেবল প্রিফারেন্স শেয়ার বা কনভার্টেবল বন্ড থাকে। এই কথাটা মাথায় রেখো। এবার আমি প্রশ্নটা পড়ব, তারপর আমি ওনাদের প্রশ্নটা রিকোয়ারমেন্টটা পড়ে আমি তোমাদেরকে অঙ্কটা বোঝাবো। আগে আমি প্রশ্নটা পড়ছি, তোমরা দেখো। In 2010, Tuli Enterprise issued at par 60 1000 8% বন্ড। এই কথাটার মানে হলো 2010-এ তুলি এন্টারপ্রাইজ 60টা 1000 টাকা দামের 8% বন্ড ইস্যু করেছে। তার মানে তারা মোট বন্ড ইস্যু করেছে 60টা, যে বন্ডের এক একটার দাম 1000 টাকা, আর এই বন্ডের উপর ইন্টারেস্ট হয় 8%। এটা প্রথমে মাথায় রেখো। ইচ কনভার্টেবল, তার মানে এই বন্ডগুলোকে প্রত্যেকটা বন্ডকে কনভার্ট করা যায় ইন্টু 100 শেয়ারস। আমরা একটা বন্ডকে কনভার্ট করে আমরা 100 শেয়ার বানাতে পারি। তাহলে 60টা বন্ডকে কনভার্ট করলে আমরা 6000 শেয়ার বানাতে পারি, বুঝেছ? 60টা বন্ডকে কনভার্ট করলে আমরা শেয়ার বানাতে পারি অতিরিক্ত 6000 অফ কমন স্টক। তাহলে এই কথাটা যেহেতু ওনারা প্রশ্নের মধ্যে বলছে যে আমাদের বন্ডটা কনভার্টেবল, তাহলে সেই ক্ষেত্রে এই অঙ্কে ওনারা ডিলাটেড আর্নিং পার শেয়ার বের করতে বলতেই পারে। আচ্ছা, একটা কথা বলে নেই, বন্ড যখন আমাদের হাতে থাকে তখন তাদেরকে আমাদের 8% হারে সুদ দেওয়া লাগে, কিন্তু যখন আমরা ডিলাটেড আর্নিং পার শেয়ার বের করব তখন ওই বন্ডটা আর আমাদের বন্ড থাকবে না, ওই বন্ডটা তখন আমাদের সাধারণ শেয়ারে রূপান্তর হবে। সেই ক্ষেত্রে এই ইন্টারেস্টটা আর আমাদেরকে দিতে হবে না, তখন ওই ইন্টারেস্টটা আমরা আমাদের প্রফিটের সঙ্গে সমন্বয় করে ফেলবো। এই হচ্ছে আমাদের এই অঙ্কের মূল ভিত্তি। অর্থাৎ বন্ডটা যখন কনভার্টেবল হবে, যখন আমাদেরকে ডিলাটেড আর্নিং পার শেয়ার বের করতে বলবে তখন ওই বন্ডটা আর থাকবে না, এর বদলে আমরা বন্ডের বদলে শেয়ারটা কল্পনা করে শেয়ারের সংখ্যা বাড়াবো, এবং যেহেতু বন্ডটা থাকবে না তাহলে এই বন্ডের উপর আমরা যে সুদটা প্রদান করছি সেই সুদটা তখন আমাদের মুনাফার সাথে সমন্বয় হয়ে যাবে। তোমাকে আমার কথা বুঝছো? কারণ সুদ কিন্তু আমাদের মুনাফা থেকে বাদ দিয়েছিলাম, তাই না? সুদটা কি আমাদের মুনাফা বের করার সময় ইন্টারেস্টটা কি বাদ দিয়েছিলাম না? কিন্তু যদি আমি বন্ডটাকে কনভার্ট করে ফেলি, যদি আমি বন্ডটাকে কনভার্ট করে শেয়ারই বানাই ফেলি, তাহলে আমি সুদ দিব কাকে? তখন এই সুদটা আবার প্রফিটের সঙ্গে আমাদেরকে অ্যাড করে দিতে হয়। তাহলে বন্ড বাদ দিয়ে তাকে শেয়ার বানাতে হয়, আর বন্ডের সুদটাকে প্রফিটের সঙ্গে অ্যাড করে দিতে হয়, দিয়ে যে আর্নিং পার শেয়ারটা আমরা বের করব সেই আর্নিং পার শেয়ারটাকে বলা হবে ডিলাটেড আর্নিং পার শেয়ার। কথাটা কি মোটামুটি বোঝা গেছে তো, তাই না? ক্যালকুলেশন করলে আরো সহজে বোঝা যাবে। তবে ডিলাটেড আর্নিং পার শেয়ারটা ওনারা বের করতে বলবে, এটা এই কনভার্টেবল বন্ড দেখলেই কিন্তু আমরা আগেই বুঝে নিতে পারি। তো এইটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এবার চলো সামনে কি বলছে একটু দেখি। তুলিস রেভিনিউ আর টাকা 17,500, আমাদের টোটাল আয়ের পরিমাণটা ছিল 17,500, and expenses other than interest and taxes, ইন্টারেস্ট এবং ট্যাক্স বাদে আমাদের অন্যান্য ব্যয় ছিল 8,400। এই কথাগুলো কেন বলছে? যাতে আমরা নেট ইনকামটা বের করতে পারি। অ্যাজিউম দ্যাট আমাদের ট্যাক্স রেট হচ্ছে 40%। ওই দেখো ওনারা আমাদেরকে ট্যাক্স রেট 40% বলে দিয়েছে। থ্রুআউট দ্য 2011 সালে আমাদের 2000 শেয়ারস অফ কমন স্টক ওয়ার আউটস্ট্যান্ডিং। আমাদের নর্মালি 2000 সাধারণ শেয়ার আমাদের ছিল, আর যদি আমরা বন্ডকে কনভার্ট করি তাহলে আরো 6000 শেয়ার আসবে, তখন হবে 8000। কিন্তু বন্ডকে যদি কনভার্ট না করি তাহলে সাধারণত আমাদের হাতে শেয়ার ছিল কতগুলো? 2000 শেয়ার। নান অফ দ্য বন্ডস ওয়ার কনভার্টেড অফ অর রিডিমড, কোন বন্ড আমরা আপাতত কনভার্টও করি নাই বা পরিশোধও করি নাই, অর্থাৎ বন্ড যেমন তেমনই আছে। এটাই ওনারা আমাদেরকে প্রশ্নের মধ্যে বলছে। তো এখন ওনারা যতই এই কথা বলুক, কিন্তু যখনই ওনারা ডিলাটেড আর্নিং পার শেয়ার বের করতে বলবে তখনই তুমি বুঝে নিবা যেই বন্ডটা আছে কনভার্ট করি নাই, কিন্তু আমরা ডিলাটেড আর্নিং পার শেয়ার বের করার সময় ওটাকে কনভার্ট হিসেবে ধরেই কিন্তু আমরা অঙ্কটা করব।
কি ঠিক আছে? দেখো ওনারা আমাদেরকে ডিলাটেড আর্নিং পার শেয়ার বের করতে বলছে এ নাম্বারে। আমি যতক্ষণ তোমাদের সঙ্গে কথা বললাম এটা দিয়ে এখন আমি তোমাদের বুঝাবো যে চলো দেখি আমরা এখন এই ডিলাটেড আর্নিং পার শেয়ার বের করতে গিয়ে আমরা আমাদের নেট ইনকামটা কিভাবে ক্যালকুলেশন করলাম প্রথমে, তারপর ডিলাটেড আর্নিং পার শেয়ার বের করতে গিয়ে আমরা ওই প্রফিটটাকে কিভাবে সমন্বয় করলাম। আর এটা শেখানোর জন্য মূলত আজকের এই অঙ্কটা, যেটা নতুন, এর আগের কোনো অঙ্ক তোমরা কখনো শেখোনি। তো খাতা কলম নিয়ে নাও। আমরা সর্বপ্রথম আগে আমরা নেট ইনকামটা বের করব। সর্বপ্রথম আগে আমরা নেট ইনকামটা বের করব। আর এই নেট ইনকামটা আমরা কিভাবে বের করছি আমি এখন তোমাদেরকে সেটা দেখাবো। তোমরা নেট ইনকামটা বের করার জন্য জাস্ট এরকম একটা ছক টেনে নাও। নেট ইনকামটা বের করার জন্য তোমরা এরকম একটা ছক টেনে নাও। আমরা নেট ইনকাম বের করব, তারপর আমি তোমাদেরকে ডিলাটেড আর্নিং পার শেয়ারটা বের করে দেখাবো। আগে নেট ইনকামটা বের করে নিতে হবে। আর রিকোয়ারমেন্ট এ, স্টেটমেন্ট শোয়িং ডিলাটেড আর্নিং পার শেয়ার, আমরা কিন্তু ডিলাটেড আর্নিং পার শেয়ারই বের করব। আর সেই ডিলাটেড আর্নিং পার শেয়ার বের করার জন্য আগে আমরা আমাদের নেট ইনকামটা বের করব, দেন ডিলাটেড আর্নিং পার শেয়ারটা বের করব। তো সেটা করার জন্য আমি এই ছকটা টেনেছি, তোমরাও আমার সাথে সাথে ছকটা টানো। স্যার হয়ে গেছে। চলো, প্রথমে ওনারা প্রশ্নের মধ্যে আমাদেরকে যে রেভিনিউটা দিয়েছিল সেই রেভিনিউটা লিখলাম 17,500, এটা প্রশ্নের মধ্যে দেওয়া ছিল। আমরা এই রেভিনিউটা আগে লিখে ফেলি। এটা হচ্ছে আমাদের আয়। আর এই রেভিনিউ থেকে ওনারা বলেছিল ট্যাক্স এবং ইন্টারেস্ট বাদে অন্যান্য যে এক্সপেন্সটা ছিল সেটা ওনারা দিয়ে দিয়েছে। সেই এক্সপেন্সটা এখন আমরা বাদ দিব। দেখো, আদার দেন ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, ট্যাক্স এবং ইন্টারেস্ট বাদে অন্যান্য যে এক্সপেন্স ছিল সেই 8,400টা আমরা এখানে লিখেছি। এই এক্সপেন্সটা আমরা আমাদের এই ইনকাম থেকে বাদ দিব। কিন্তু সেই সাথে আমাদের বন্ডের উপর ইন্টারেস্টও তো ধরতে হবে। 60টা বন্ড 1,000 টাকা করে, মোট 60,000 টাকার বন্ড। সেই 60,000 টাকা বন্ডের উপর 8% সুদ হবে। তাহলে দেখো আমাদের ইন্টারেস্টের পরিমাণটা তাহলে কত আসে, 4,800 টাকা আসে ইন্টারেস্টের পরিমাণ। তাহলে খরচ এবং ইন্টারেস্ট এই দুইটা মিলায় আমাদের মোট এক্সপেন্সের পরিমাণটা তাহলে এখন কত দাঁড়ায়, 13,200 টাকা দাঁড়ায়। 13,200 টাকা দাঁড়ায় হচ্ছে আমাদের টোটাল এক্সপেন্স, যেটা 17,500 থেকে বাদ দিলে আমরা ইনকাম বিফোর ট্যাক্স সেটা আমরা পেয়ে যাব 4,300। এই 4,300 টাকা হচ্ছে আমাদের ইনকাম বিফোর ট্যাক্স। ওনারাই আমাদেরকে প্রশ্নের মধ্যে বলে দিয়েছে যে আমাদের ট্যাক্স রেটটা কত পার্সেন্ট হবে। ওনারা বলে দিয়েছিল আমাদের ট্যাক্স রেটটা 40% হবে, ওই যে বলে দিয়েছিল ব্র্যাকেটে। তাহলে এখন এই 4,300 টাকার উপর আমাদেরকে এখন আবার ট্যাক্স ধরতে হবে 40%। 4,300 টাকার উপর 40% ট্যাক্স ধরলে আমাদের ট্যাক্সের পরিমাণটা হবে 1,720 টাকা। এই 1,720 টাকা বাদ দেওয়ার পর দেখো আমরা নেট ইনকাম পেয়ে গেলাম 2,580। এই যে আমি নেট ইনকামটা বের করলাম, তোমরাও বের করো আমার সাথে সাথে, এবং তোমরা বলো আমরা এই নেট ইনকামটা বের করাটা বুঝেছি কিনা। জি স্যার। আমরা সিম্পলি নেট ইনকামটা বের করেছি, তাই না? এখন যদি জি ওনারা স্যার। আমাদেরকে প্রশ্নের মধ্যে বলে তুমি শুধু আর্নিং পার শেয়ার বের করো, তাহলে এই 2,580 কে 2,000 দিয়ে ভাগ করলে, আমাদের নাম্বার অফ শেয়ার কিন্তু 2,000 ছিল, 2,000 দিয়ে ভাগ করলে আমরা কিন্তু নর্মালি আর্নিং পার শেয়ারটা পেয়ে যেতাম, ঠিক কিনা বলো? যদি ওনারা আমাদেরকে শুধু আর্নিং পার শেয়ার বের করতে বলতো, তাহলে এই 2,580-র সাথে আমাদের যে নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং ছিল 2,000, সেটা দিয়ে ভাগ করলেই আমরা কিন্তু আর্নিং পার শেয়ারটা পেয়ে যেতাম, কি ঠিক কিনা? জি কিন্তু স্যার। যেহেতু ওনারা আমাদেরকে ডিলাটেড আর্নিং পার শেয়ার বের করতে বলেছে, তাহলে আমরা কি করব, এই নেট ইনকামের সঙ্গে আমরা এই যে ইন্টারেস্টটা ধরেছিলাম 4,800, এইটা আমরা আবার যোগ করে দেবো, তবে ট্যাক্স বাদ দেওয়ার পর। তবে ট্যাক্স বাদ দেওয়ার পর এই 4,800 থেকেও ট্যাক্সটা বাদ দিতে হবে। সেই ইন্টারেস্টটা আমরা আমাদের নেট প্রফিটের সঙ্গে যোগ করে দেব। আর আমাদের নাম্বার অফ শেয়ার 2,000-এর সাথে কনভার্ট করলে যে নতুন 6,000 শেয়ার পাবো সেটাও যোগ করে দেব।
তোমরা কি আমার কথা বুঝতে পারছো? ডিলাটেড আর্নিং পার শেয়ার বের করতে বললে আমাদের বন্ড আর থাকবে না, তাহলে সেই বন্ডের উপর আমি যে সুদটা দিয়েছি 4,800, এটা তখন আমি আমাদের এই নেট ইনকামের সঙ্গে যোগ করে দেবো। তবে যোগ করব ট্যাক্স বাদ দেওয়ার পর, অর্থাৎ 4,800 থেকে 4,800 40% ট্যাক্স বাদ দিয়ে যেটা হয় সেটাই আমরা যোগ করবো এই নেট প্রফিটের সাথে। আর সেই নেট প্রফিটকে আমরা ভাগ করব আমাদের 2,000 শেয়ার প্লাস বন্ডকে কনভার্ট করলে যে নতুন 6,000 শেয়ার পাওয়া যাবে সেই দুইটা শেয়ার দিয়ে, তাহলে ডিলাটেড আর্নিং পার শেয়ার পাওয়া যাবে। দেখো আমি তাই করেছি, খেয়াল করো। এই যে নিচে ডিলাটেড আর্নিং পার শেয়ার লিখে আমাদের যে নেট প্রফিটটা বের করছি 2,580, সেটা লিখছি। আর এখান থেকে 4,08,000 টাকা থেকে 1 - ট্যাক্স রেট, তার মানে 4,08,000 থেকে 40% ট্যাক্স বাদ দিলে যেটা হয় সেটাকে 1 - ট্যাক্স 1 - 0.4 দিয়ে বোঝানো হয়েছে। তাহলে এটা আফটার ট্যাক্স হয়ে যাবে। এইটা আমরা যোগ করে দিয়েছি। যোগ করার পর যে নেট ইনকামটা পেলাম তাকে ভাগ করেছি, 2,000 শেয়ার আমাদের আগে ছিল, আর বন্ডকে কনভার্ট করলে আসবে নতুন 6,000 শেয়ার। এই দুটো মিলে মোট শেয়ার হবে আমাদের 8,000। এবার ওই প্রফিটকে ওই 8,000 দিয়ে ভাগ করলে আমরা পেলাম ডিলাটেড আর্নিং পার শেয়ার। তোমরা এই ডিলাটেড আর্নিং পার শেয়ার বের করার এই ক্যালকুলেশনটা ঠান্ডা মাথায় দেখো, বুঝছো কিনা। 2,580টা আমাদের এই প্রফিটটা ডিলাটেড আর্নিং পার শেয়ার বলেছে বলে এই যে ইন্টারেস্ট আমরা ধরেছিলাম সেটাকেই আমরা এখন আবার এর সঙ্গে যোগ করে দিচ্ছি। তবে এই ইন্টারেস্টের পুরো টাকাটা যোগ করা যাবে না, ট্যাক্স সমন্বয় করে। তাই আমরা এটার সঙ্গে 1 - ট্যাক্স রেটটা গুণ করে নিয়েছি। 1 - ট্যাক্স রেটটা গুণ করলে এটা আফটার ট্যাক্স হয়ে যাবে। এটাকে আফটার ট্যাক্স বানানোর জন্য আমরা 1 - ট্যাক্স রেট দিয়ে গুণ করেছি। তাহলে আমাদের টোটাল ইনকামের পরিমাণটা এখন দাঁড়াবে 5,460। এই 5,460 এটা হচ্ছে আমাদের নতুন ইনকাম। তার সঙ্গে ভাগ করব আমি, আমাদের আগের শেয়ার ছিল 2,000, আর বন্ডকে কনভার্ট করার পর নতুন শেয়ার আসছে 6,000। তুমি আমাকে বলতে পারো যে আমাদেরকে তো প্রশ্নের মধ্যে বলে দিয়েছে আমরা কোনো বন্ডকে কনভার্ট করিনি বা কোনো বন্ড আমরা পরিশোধও করিনি, তাহলে আপনি কেন কনভার্ট করলেন? উত্তর, যদি ওনারা ডিলাটেড আর্নিং পার শেয়ার বের করতে বলে তাহলে তুমি কনভার্ট না করলেও ওটাকে কনভার্ট ধরে নিতে হয়। কি বলছি বুঝছো? তাহলে ডিলাটেড আর্নিং পার শেয়ার বের করার বৈশিষ্ট্যই হলো এটা। কি ঠিক আছে? জি স্যার। আমরা কি এই ক্যালকুলেশনটা করে এই যে 0.6825 বের করেছি এটা কি বুঝছি? জি স্যার। এ নাম্বার রিকোয়ারমেন্টের জবাবটা আমরা করলাম, তবে এই অঙ্কটা অন্যান্য সব অঙ্ক থেকে আলাদা। মানে অন্যান্য অঙ্কগুলো যা করেছি তার থেকে এটা সম্পূর্ণ ডিফারেন্ট। তবে আর্নিং পার শেয়ারের কাজটা আবার ঠিক আছে, এটা আবার আমরা আমরা অনেকগুলো অঙ্কের মধ্যেই করেছি। চলো এবার বি নাম্বারে যে প্রশ্নটা করেছে সেটা একটু দেখি। ওনারা বিতে আবার প্রশ্ন করেছে, বিটা দেখো, assume the same fact as those assumed for part A। অর্থাৎ এতে তোমাকে যে ডিলারের আর্নিং পার শেয়ার বের করতে বলছো ওটাই তুমি আবার বের করো, এক্সেপ্ট দ্যাট একটা জিনিস খালি বাড়তি ধরবা, 60 bonds were issued on September 1, 2011 rather than 2010। আমরা এই বন্ডগুলো 2010-এর শুরুতে ইস্যু না করে আমরা সেপ্টেম্বরের 1 তারিখে ইস্যু করেছি, এইটা ধরে নাও। তো এটা যদি ধরি তাহলে তোমরা আমাকে বলো তো দেখি, সেপ্টেম্বরের 1 তারিখে যদি ধরি তাহলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাহলে কি আমাদের এই বন্ডের মেয়াদটা মাত্র 4 মাস হয় না? ওনারা জি বলছে স্যার। এ নাম্বারে তুমি যে ডিলাটেড আর্নিং পার শেয়ার বের করেছো ওটাই আবার করো, কিন্তু খালি ধরে নাও এই বন্ডটা 2010-এ ইস্যু না করে তুমি এই 2012-রই সেপ্টেম্বরের 1 তারিখে ইস্যু করেছো, এই যে 2011। তাহলে সেপ্টেম্বরের 1-এ যদি ইস্যু করি 2011, তাহলে বলো তো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাহলে ডিসেম্বর পর্যন্ত আমাদের এই বন্ডের মেয়াদটা বা বয়সটা মাত্র 4 মাস হয় না? তাহলে আমরা ইন্টারেস্টটা যে 1 বছরের ধরেছি ওই ইন্টারেস্টটা 1 বছরের বদলে এখন আমরা মাত্র 4 মাসের ইন্টারেস্ট ধরবো। কি ঠিক আছে? এখন তাহলে ইন্টারেস্ট আমরা মাত্র 4 মাসে ধরবো। আর জি স্যার। বাদ বাকি কথাবার্তাগুলো ওনারা আগের মতনই বলেছে, and same have been converted or redeemed। ওই আগেরটার মতো যে আমরা নিজেরা কোনো কনভার্ট করিও নাই, আমরা কোনো পরিশোধও করি নাই। তো এটা না করলেও হবে না, কারণ ডিলাটেড আর্নিং পার শেয়ার বের করতে বললে আপনারা কনভার্ট না করলেও আমরা ধরে নিব আপনাদের এটা কনভার্ট হচ্ছে, তারপরে ডিলাটেড আর্নিং পার শেয়ারটা বের করব। তাহলে চলো আমরা এবার বি নাম্বারের জবাবটা কিভাবে করেছি একটু দেখি, বুঝি কিনা। এই দেখো বি নাম্বারটা এবার আমি ডাইরেক্ট এখান থেকে বুঝাই দিই।
আবারও আমরা রেভিনিউটা ওই 17,500 লিখেছি, খেয়াল করে দেখো। আবারও আমাদের এক্সপেন্সটা সেই 8,400 লিখেছি। কিন্তু এবার কিন্তু আমি ইন্টারেস্ট ধরার সময় আমি কিন্তু ওই 60টা বন্ড 1,000 করে দাম, 60,000 উপরে 8% করে আমি কিন্তু পুরো 1 বছরের সুদ ধরিনি, 12 দিয়ে ভাগ, 4 দিয়ে গুণ। দেখেছ, 4 মাসের ইন্টারেস্ট ধরেছি মাত্র 1600। শুধু এতটুকুই পার্থক্য আমাদের এ নাম্বার রিকোয়ারমেন্টের থেকে, ঠিক না? হয়েছে? জি এবার স্যার। এবার আমাদের মোট পরিমাণটা দাঁড়ালো 10,000। এটা বাদ দিলে আমরা প্রফিট বিফোর ট্যাক্স পেলাম 7,500। সেখান থেকে আমরা ওই 7,500-র উপর 40% ট্যাক্স ধরলাম, তাহলে আমাদের ট্যাক্স হলো 3,000। আর এটা বাদ দিলে আমরা নেট ইনকাম পেলাম 4,500। আগের নেট ইনকাম 2,500 ছিল, এখন হয়েছে 4,500। হয়েছে কিনা বলো তো? আগের অঙ্কটার সঙ্গে কম্পেয়ার করলে হয়েছে কিনা? জি স্যার, আগেরটাতে তো ইন্টারেস্টটা বেশি ছিল। এটাতে ইন্টারেস্টটা কম, খালি এতটুকুই পার্থক্য, তাই না? তবে এখানে স্লাইড আরেকটা ছোট পার্থক্য আছে, সেটা আমি বলছি। এবার ডিলাটেড আর্নিং পার শেয়ার বের করতে গিয়ে ওই 4,500-র সাথে আমরা যে 1,600 টাকা ইন্টারেস্ট দিয়েছিলাম সেটা আমরা যোগ করে দিচ্ছি, তবে 1 - ট্যাক্স এর সমন্বয় করে, দেখছো? তাহলে আমাদের নেট ইনকামের জি পরিমাণটা স্যার। হয়ে গেল 5,460। আর এবার নাম্বার অফ শেয়ার আমাদের ওই 2,000-এর সাথে আমি কিন্তু এবার পুরো 6,000 আর যোগ করলাম না, কারণ 6,000 তো পুরো 1 বছরের জন্য ছিল। আমি তো এটাকে ইস্যু করেছি মাত্র 4 মাসের জন্য। তাই 6,000-কে আমরা 12 দিয়ে ভাগ করে 4 দিয়ে গুণ করে তারপরে সেই সংখ্যাটা নিয়েছি। বুঝেছো তোমরা? ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ারে আমরা যেমন সময়ের সাথে সাথে শেয়ারের সংখ্যাটা ধরি, এখানেও সময়ের সাথে সাথে সংখ্যাটা ধরা হয়েছে, সম্পূর্ণ 6,000 ধরা হয়নি। দেখেছো? জি স্যার। তাতে করে আমাদের এখানে আসছে আরো 2,000। তাহলে এই 2,000 আর এই 2,000 মিলে এবার শেয়ারের সংখ্যা আসছে 4,000। তাই আমাদের ডিলাটেড আর্নিং পার শেয়ারটা হয়ে গেছে 1.37। বলতো তোমরা এই বি নাম্বার ওয়ার্কিংটা বুঝছো কিনা? জি স্যার, একদম বুঝছি। আগেরটার মতোই, শুধু সুদটা পরিবর্তন হয়েছে, তাই নাম্বার অফ শেয়ারটাও একটু পরিবর্তন হয়েছে, তাই তো? তুলে ফেলেছো খাতায়? ইন্টারেস্টের সাথে যোগ করার সময় আমরা যে 1 - ট্যাক্স রেটটা দিয়ে গুণ করি, যাতে ওটা আফটার ট্যাক্স হয়ে যায়, এই কথাটা বোঝো তো? না, আগেরটা তো ওই যে কাজ করেছি, এখানেও ঠিক সে একই কাজই করেছি, তাই না বলতো? জি স্যার। চলো এবার আমরা সি নাম্বার রিকোয়ারমেন্টটা পড়ি। এবার সিতে কি বলছে আমরা একটু দেখি। এবার সিতে ওনারা বলছে
assume the same factors as assumed for part A, তার মানে ওই পার্ট এ এর মতন আবারও তোমাকে ওই ডিলাটেড আর্নিং পার শেয়ারই বের করতে হবে। এবার বলছে except that 20 of the 60 bond, 60টা বন্ড থেকে 20টা বন্ড were actually converted on July 1, 2011। তার মানে মাঝামাঝিতে আমরা সত্যি সত্যি 60টা বন্ডের মধ্য থেকে 20টা বন্ড আমরা কনভার্ট করেছি। এখন তুমি চিন্তা করতে পারো যে আমরা তো কনভার্ট করি কি না করি, আমরা তো রিলেটেড বের করতে গিয়ে পুরোটাকে এমনিতেই কনভার্ট করিনি। তাহলে এখানে এটা বলে লাভ কি? আসলে এখানে বলে লাভ আছে একটা, সেটা হলো কি, সত্যি সত্যি আমরা যে 20টা কনভার্ট করেছি ওই 20টার জন্য কিন্তু আর আমরা ইন্টারেস্ট ধরবো না। কি বলছি বুঝেছো? আমরা ইন্টারেস্ট ধরবো বাকি 40টার জন্য। আর ওই 20টার জন্য আমরা ইন্টারেস্ট ধরবো অনলি 6 মাসের। কারণ সে 6 মাস পর্যন্ত শুধু আমাদের কাছে ছিল, তাই না? ওই 20টা বন্ড যে প্রথম 6 মাস ছিল জুলাই পর্যন্ত, সেই জুলাই পর্যন্ত ওই 20টা বন্ডের উপর আমরা ইন্টারেস্ট ধরবো। আর বাকি যে 40টা বন্ড, এটার উপর আমরা পুরো 1 বছরের ইন্টারেস্ট ধরবো। কি ঠিক আছে? কিন্তু নাম্বার অফ শেয়ার যখন আমরা লিখবো তখন কিন্তু 20টা বন্ড কনভার্ট করি আর না করি, আমরা তো 60টাকে কনভার্ট ধরি। তার মানে আমরা 6,000 শেয়ারই কিন্তু আমরা লিখবো, এখানে আমাদের আর অন্য কিছু লেখার ইয়ে নাই। খালি একটা জিনিস কি, ইন্টারেস্ট ধরার সময় আমরা এই 20টা বন্ডকে যেহেতু কনভার্ট করে ফেলছি, তাহলে এটার ইন্টারেস্ট আর আমরা ধরবো না। তাহলে চলো দেখি এবার আমরা ক্যালকুলেশন করতে গিয়ে ইন্টারেস্টটা কিভাবে ধরি সেটা একটু দেখি। এবার সি নাম্বার রিকোয়ারমেন্ট আমরা করব। এখানে ওরা বলছে অ্যাকচুয়ালি আমরা 60টার মধ্যে 20টা কনভার্ট করে ফেলছি 6 মাসের জন্য। তাহলে এই 20টা বন্ডের উপর যে ইন্টারেস্টটা সেটা আমরা 6 মাসের জন্য ধরবো না, শুধু 6 মাসের জন্য ধরবো। আর বাকি 40টা বন্ডের উপর আমরা ইন্টারেস্টটা পুরো 1 বছরের জন্য ধরবো। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের খেলা। চলো আমরা দেখি সি নাম্বার রিকোয়ারমেন্টটা তোমাদেরকে বুঝাতে পারি কিনা। এই যে সি নাম্বারে আবার আমি নেট ইনকামটা ক্যালকুলেশন করছি, একই কথাবার্তা। রেভিনিউটা 17,500, আমাদের এক্সপেন্সটা আছে আদার দেন ইন্টারেস্ট 8,400, বন্ডের উপর ইন্টারেস্টটা ধরছি দেখো 20টা শেয়ার 8%, কিন্তু 6 মাসের। দেখেছ, 20টা বন্ডের জন্য আমরা ইন্টারেস্টটা 6 মাসে ধরছি 800। আর বাকি যে 40টা বন্ড, এটার উপর আমরা ধরছি পুরো 1 বছরে 3,200। আর এই দুটো মিলায় মোট ইন্টারেস্ট কিন্তু আমাদের 4,000। এই 4,000 ইন্টারেস্ট ধরাটা কি বুঝেছো? দেখো তো, ৳4,000 ইন্টারেস্ট